নমস্কার, দ্য বোট অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকে আলোচনার বিষয়বস্তু স্বামী বিবেকানন্দ কেন সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন এবং ওনার ভারতবর্ষ ভ্রমণের অভিজ্ঞতা কীরকম ছিল। চলুন শুরু করি স্বামী বিবেকানন্দকে নিয়ে সে অজানা কাহিনী। একদিন স্বামী বিবেকানন্দ বসে আছেন বেলুড় মঠে গঙ্গার তীরে। শীতের বিকেলবেলা স্বামীজির পাশে এসে বসলেন সিস্টার নিবেদিতা। নিস্তব্ধতা ভাঙলেন স্বামীজি, বললেন, সিস্টার, এভাবে বসে বসে সময় নষ্ট করা কি ঠিক হচ্ছে না? নিবেদিতা একথা শুনে বললেন, বলুন স্বামীজি, কি করতে হবে? উত্তরে স্বামীজি বললেন, সারা পৃথিবীকে আমি ভারতীয় দর্শন বোঝালাম, কিন্তু আমি নিজে কি আজও ভারত মাকে জানার চেষ্টা করেছি? ভাবছি পায়ে হেঁটে আমি ভারত মাকে দর্শন করব। তুমি কি পারবে আমার সঙ্গে যেতে? উত্তরে নিবেদিতা বললেন, এটা তো আমার পরম সৌভাগ্য। এই দেশকে আমি নিজের দেশ ভেবে সব ছেড়ে চলে এসেছি এখানে। এই দেশকে চেনা জানার সৌভাগ্য আমি অর্জন করতে চাই। যত কষ্টই হোক আমি আপনার সঙ্গে যাব। ইংরেজি 1888 খ্রিস্টাব্দে পরিব্রাজক রূপে মঠ ত্যাগ করেন স্বামী বিবেকানন্দ। তার সাথে ছিল একটি কমণ্ডল, একটি লাঠি এবং ওনার দুটি প্রিয় বই, শ্রীমদ্ ভগবদ্ গীতা ও ঈশানুসরণ। 5 বছর ধরে ভারতের বিভিন্ন জায়গা ভ্রমণ করেন স্বামী বিবেকানন্দ। প্রথমে শুরু করি ওনার উত্তর ভারত ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে। 1888 খ্রিস্টাব্দে তিনি বারাণসী থেকে তার যাত্রা শুরু করেন। বারাণসীতে তার সঙ্গে সাক্ষাৎ হয় বিশিষ্ট বাঙালি লেখক ভূদেব মুখোপাধ্যায় ও বিশিষ্ট সন্ত তৈলঙ্গ স্বামীর। এইখানেই বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত বাবু প্রেমদাস মিত্রের সঙ্গে তার পরিচয় হয়, যার সঙ্গে পরবর্তীকালে একাধিক পত্রালাপে তিনি হিন্দু ধর্মশাস্ত্র নিয়ে আলোচনাও করেছিলেন। বারাণসীর পর তিনি একে একে যান অযোধ্যা, লখনৌ, আগ্রা, বৃন্দাবন, হথরাস ও হৃষিকেশে। হথরাসে তার সঙ্গে স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্তের সাক্ষাৎ হয়, যিনি পরে বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করে সদানন্দ নামে পরিচিত হন। তিনি ছিলেন বিবেকানন্দের প্রথম যুগের শিষ্য। 1888-90 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তিনি বৈদ্যনাথ ও এলাহাবাদ ভ্রমণ করেন। এলাহাবাদ থেকে গাজীপুরে গিয়ে তিনি পোহারি বাবার দর্শন করেন। পোহারি বাবা ছিলেন এক অদ্বৈতবাদী সন্ত, যিনি অধিকাংশ সময় থাকতেন ধ্যানমগ্ন অবস্থায়। 1888 থেকে 90 সালের মধ্যে ভগ্ন স্বাস্থ্য ও মঠের 2 আর্থিক সাহায্যদাতা বলরাম বসু ও সুরেশচন্দ্র মিত্রের মৃত্যুর পর মঠের আর্থিক ব্যবস্থার সুরাহাকল্পে তিনি কয়েকবার বরাহনগর মঠ প্রত্যাবর্তনে গিয়েছিলেন। এরপর জেনে নিই ওনার হিমালয় ভ্রমণের অভিজ্ঞতা কীরকম ছিল। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসে গুরুভ্রাতা স্বামী অখণ্ডানন্দের সঙ্গে তিনি পুনরায় পরিব্রাজক সন্ন্যাসীরূপে দেশ ভ্রমণে বের হন। মঠে ফেরেন একেবারে পাশ্চাত্য ভ্রমণ সেরে। প্রথমে তিনি যান নৈনিতাল, আলমোড়া, শ্রীনগর, দেরাদুন, হৃষিকেশ, হরিদ্বার এবং হিমালয়। কথিত আছে এই সময় এক দিব্য দর্শনে তিনি বহির্জগৎ ও ক্ষুদ্র ব্রহ্মাণ্ড প্রত্যক্ষ করেছিলেন। পরবর্তীকালে তিনি যখন পাশ্চাত্য ভ্রমণে বের হয়েছিলেন এবং সেখানে বক্তৃতা দিচ্ছিলেন, তখন তার বক্তৃতামালায় এই বহির্জগৎ ও ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের বর্ণনা দিয়েছেন। এই ভ্রমণের সময় তার অন্যান্য গুরুভ্রাতা হিসাবে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ, শারদানন্দ, তুরীয়ানন্দ, অখণ্ডানন্দ ও অদ্বৈতানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হয়। মিরাটে কিছুদিন একসঙ্গে তারা জপ, ধ্যান, প্রার্থনা ও শাস্ত্রপাঠে অতিবাহিত করেন। 1891 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের একেবারে শেষ দিকে অন্যান্য গুরুভ্রাতাদের ছেড়ে তিনি একাকী দিল্লির পথে অগ্রসর হন। এরপর রাজপুতানা ঐতিহাসিক স্থানগুলি দেখার পর তিনি চলে যান রাজপুতানার ঐতিহাসিক রাজ্য আলোয়ারে। পরে তিনি যান সেখান থেকে জয়পুরে। সেইখানে এক সংস্কৃত পণ্ডিতের কাছে অধ্যয়ন করেন পাণিনির অষ্টাধ্যায়ী। তারপরের গন্তব্য ছিল আজমির। সেখানকার বিখ্যাত দরগা ও আকবরের প্রাসাদ দেখে তিনি চলে যান মাউন্ট আবুতে। মাউন্ট আবুতে তার সঙ্গে সাক্ষাৎ হয় খেতড়ির মহারাজা অজিত সিংয়ের। পরে তিনি বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত ও পৃষ্ঠপোষকে পরিণত হয়েছিলেন। তার আমন্ত্রণেই বিবেকানন্দ খেতড়িতে আসেন। সেখানে রাজার সঙ্গে তার নানা বিষয়ে আলোচনা হয়। খেতড়িতেই পণ্ডিত নারায়ণ দাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় এবং তিনি পাণিনির সূত্রের মহাভাষ্য অধ্যয়ন করেন। খেতড়িতে 2.5 মাস কাটানোর পর 1891 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তিনি রাজস্থান ও মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন। এরপর স্বামী বিবেকানন্দ পশ্চিম ভারত ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল সেটা একটু জেনে নিই। স্বামী বিবেকানন্দ পশ্চিম ভারতের
আমেদাবাদ, ওয়াদওয়ান এবং লিম্বুদি এই 3টি স্থান ঘোরেন। এখান থেকে তিনি চলে যান জুনাগড়ে এবং সেখানে হরিদাস বিহারী দেশাই দেওয়ানের অতিথি ছিলেন, যিনি তার সংসার দ্বারা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে প্রতি সন্ধ্যায় তিনি এবং রাজ্যের সমস্ত কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত স্বামী বিবেকানন্দের সাথে কথা বলতেন। এরপর স্বামী বিবেকানন্দ জুনাগড় থেকে যান গিরনার, কচ্ছ, পোরবন্দর, দ্বারকা, পালিতানা ও বরোদায়। পোরবন্দরে সন্ন্যাস জীবনের নিয়ম ভেঙে তিনি 9 মাস ছিলেন এবং সেখানকার পণ্ডিতদের কাছ থেকে দর্শন ও সংস্কৃত গ্রন্থাবলী অধ্যয়ন করেন। এই সময় সভা পণ্ডিতদের সঙ্গে একযোগে বেদ অনুবাদের কাজও করেন। এরপর তিনি চলে যান মহাবালেশ্বরে, তারপর যান পুনেতে। পুনা থেকে 1892 খ্রিস্টাব্দে জুন মাস নাগাদ তিনি খান্ডোয়া ও ইন্দোর ভ্রমণ করেন। কাথিওয়াড়ে তিনি বিশ্বধর্ম মহাসভার কথা শোনেন। তার অনুগামীরা তাকে সেই সভায় যোগদানের অনুরোধ করতে থাকেন। খান্ডোয়া থেকে তিনি বোম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। 1892 সালের জুলাই মাসে তিনি বোম্বাই পৌঁছান। পুনার পথে ট্রেনে বাল গঙ্গাধর তিলকের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। পুনায় কিছুদিন তিলকের সঙ্গে অবস্থান করার পর 1892 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে স্বামী বিবেকানন্দ বেলগাঁও যাত্রা করেন। বেলগাঁওতে কিছুদিন কাটার পর তিনি সেখান থেকে চলে যান গোয়ার পাঞ্জিম ও মারাগোয়ে। গোয়ার প্রাচীনতম ধর্মতত্ত্ব কনভেন্ট কলেজ রাচুল সেমিনারিতে 3 দিন অবস্থান করেন। এই কনভেন্ট কলেজে সংরক্ষিত ছিল লাতিন ভাষার রচিত দুষ্প্রাপ্য ধর্মীয় সাহিত্যিক পাণ্ডুলিপি ও মুদ্রিত রচনাবলী। মনে করা হয় এখানেই তিনি খ্রিস্টীয় ধর্মতত্ত্ব সম্পর্কে মূল্যবান জ্ঞান অর্জন করেছিলেন। মারাগাঁও থেকে বিবেকানন্দ রেলপথে যাত্রা করেন ধারওয়াড়ের উদ্দেশ্যে। সেখান থেকে আসেন মহীশূর রাজ্যের বেঙ্গালুরে। এরপর জানব স্বামী বিবেকানন্দের দক্ষিণ ভারত ভ্রমণের অভিজ্ঞতা। বিবেকানন্দ এক ভারতের স্বপ্ন দেখেন, যাকে সচরাচর বলা হয়ে থাকে 1892 খ্রিস্টাব্দের কন্যাকুমারী সংকল্প। তিনি লিখেছিলেন, ক্যামরির অন্তরীপে মা কুমারীর মন্দিরে ভারতীয় পাহাড়ের শেষ প্রান্তে বসে আমি এক পরিকল্পনা করি। আমরা এতগুলো সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছি এবং মানুষকে আদিবিদ্যা দর্শনশাস্ত্র শেখাচ্ছি। এসব কিছুই পাগলামি। আমাদের গুরুদেব কি বলতেন না, খালি পেটে ধর্মের জন্য ভালো নয়। বেঙ্গালুরুতে স্বামী বিবেকানন্দ সেখানকার রাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ার রাজপ্রাসাদে কিছুদিন অবস্থান করেছিলেন। এরপর বেঙ্গালুরু থেকে যাত্রা করেন তিনি ত্রিচূর। ত্রিচূর থেকে স্বামী বিবেকানন্দ যান কোদুনগেলোরে এবং এরপর এর্নাকুলামে। এর্নাকুলামে 1892 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের প্রথম দিকে তিনি নারায়ণগুরুর সমসাময়িক ছত্তাম্পি স্বামীর দেখা পান। এর্নাকুলাম থেকে তিনি ভ্রমণ করেন ত্রিবান্দম, নাগেরকৈল এবং 1892 খ্রিস্টাব্দে ঠিক বড়দিনের সময় তিনি পায়ে হেঁটে কন্যাকুমারী পৌঁছান। তার বিবরণ অনুসারে স্বামীজি ভারতীয় পাহাড়ের শেষ প্রান্তে 3 দিন ধরে ধ্যান করেন, যা পরে বিবেকানন্দ রক মেমোরিয়াল হিসাবে খ্যাতি লাভ করে। কন্যাকুমারী থেকে স্বামী বিবেকানন্দ চলে যান মাদুরাইয়ে। সেখানে রামনাথের রাজা ভাস্কর্য সেতুপতির সঙ্গে দেখা করে তিনি পরিচয়পত্র দেখান। রাজা স্বামীজির শিষ্য হন এবং তাকে শিকাগোতে ধর্ম সম্মেলনে যাবার জন্য পিড়াপিড়ি করতে থাকেন। মাদুরাই থেকে তিনি যান পণ্ডিচেরির রামেশ্বরমে। সেখান থেকে যান মাদ্রাজ এবং এখানে তিনি তার সবচেয়ে অনুগত শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, যারা স্বামীজির আমেরিকা ভ্রমণের এবং পরে মাদ্রাজে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তার মাদ্রাজের শিষ্যদের এবং মহীশূর, রামনাথ, খেতড়ির রাজাদের, এছাড়াও দেওয়ান এবং অন্যান্য অনুগামীদের সংগৃহীত অর্থের সাহায্য নিয়ে এবং খেতড়ির মহারাজের পরামর্শ নাম বিবেকানন্দ ধারণ করে বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দের 31 মে শিকাগোর উদ্দেশ্যে বোম্বাই ত্যাগ করেন। খেতড়ির মহারাজায় স্বামী বিবেকানন্দের নাম বিবেকানন্দ বলে ঘোষণা করেছিলেন। তাই নমস্কার বন্ধুরা, আমার আজকের বিবেকানন্দের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে নিচে বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।